এসেছেন, তারা এসেছেন। বাঙালি জাতির জন্য আসলে আজকে গৌরবের বিষয় কিন্তু আসলে আজকে দিনটি যেমন আনন্দ এবং খুশি দেখতে পারে। লাইভে আছে। ঢাকা শহরে অসংখ্য মানুষকে শেষ মুহূর্তে কিন্তু একেবারে যখন তারা যুদ্ধ বিভাজ্য তারা আসলে বুঝতে পারে সে সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকা শহরের অসংখ্য জায়গায় একেবারে তারা কর্তব্য জেলায় নির্বিচারে মানুষ তারপরে মাছ বডি সাউন্ড সাভার জাতীয় স্মৃতিসৌধে এই বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তারপর সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় সালাম জানায় এবং তখনই বিগলে বেজে ওঠে করুণ সুর। আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এখানে এখন দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা আসার অপেক্ষায় রাষ্ট্রের বিভিন্ন অংশের প্রতিনিধিরা রয়েছেন, সরকারের উপদেষ্টারা রয়েছেন, বিদেশি কূটনীতিকরা রয়েছেন, একদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে সশস্ত্র বাহিনীরা প্রস্তুত রয়েছেন রাষ্ট্রীয় সালাম জানানোর জন্য। এই যে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য। বাঙালি এই পাকিস্তানি স্বৈর শাসক, পাকিস্তানি হানাদার বাহিনী এই কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্ত হবার জন্য বাংলাদেশের লাখো মানুষ জীবন দিয়েছে। সেই সময়ের পাকিস্তানি হানাদার বাহিনী যে ২৫ রাত কাল মার্চে বাঙালি নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, তখনই বাঙালি রুখে দাঁড়ায় এবং এই ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস সেই দিন থেকে বাঙালি দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করে এবং তারপর ১৬ ডিসেম্বর বিশ্বের ইতিহাসে বিশ্বের বুকে এক নতুন ভূখণ্ডের জন্ম হয় বাংলাদেশ। আমরা দেখছি এই বাংলাদেশের এই ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এখানে কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এরপর প্রধান উপদেষ্টা তিনি বেরিয়ে গেলেন এবং তারপরই প্রধান উপদেষ্টা প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি একদিকে সরকারের উপদেষ্টারা দাঁড়িয়ে রয়েছেন, আরেকদিকে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদেরও দেখা যাচ্ছে, যদিও সেখানে অল্প কিছু মানুষ। সীমিত পরিসরে এই সকালের এই রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানটি সাজানো হয়েছে, যেখানে রাজনৈতিক দলের প্রধান ২ জন করে সভাপতি, সাধারণ সম্পাদক তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুশীল সমাজের বেশ কিছু প্রতিনিধিরা রয়েছেন, সরকারের উপদেষ্টারও রয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা এই বাংলাদেশের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য তারা সকাল সকাল চলে এসেছেন। সূর্যোদয়ের আগেই তারা অপেক্ষায় রয়েছেন প্রধান উপদেষ্টা আসবেন। এই প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এই রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সে সরকারের সরকার প্রধান, যে জুলাই গণ অভ্যুত্থানও ঠিক একইভাবে একই ধারায় যে স্বাধীনতার জন্য যে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, ঠিক একই ধারায় সাধারণ মানুষ এই স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আবার রুখে দিয়েছিল। জুলাই আগস্ট আন্দোলনে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে আবারও নতুন করে বাংলাদেশ গঠনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর আবার রাষ্ট্র সংস্কারের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং ফ্যাসিবাদের উত্থান হয়েছে। এই যে সেই রাষ্ট্রের সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাবেন। যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, যে মুক্তিযুদ্ধ শুধু এই মুক্তিযুদ্ধর 26শে মার্চ শুধু একটি ঘটনা নয়, এটি আসলে দীর্ঘ 23 বছরের লাঞ্ছনা বঞ্চনার ইতিহাস। আমরা নিশ্চয় জানি দর্শক, 1947 সালে পাকিস্তান এবং ভারত দুই ভাগে ভাগ হবার পরই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে দুটি প্রদেশ, সেখানে পূর্ব পাকিস্তানের বাঙালিরা দীর্ঘদিন লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে। ক্ষমতার কেন্দ্রবিন্দু পাকিস্তান, পশ্চিম পাকিস্তানিরা থাকলেও পূর্ব পাকিস্তানিরা অর্থনৈতিক দিক থেকে বঞ্চনার শিকার হয়েছে, সামরিক দিক থেকে বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। এছাড়া শিল্প, অর্থনীতি, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পূর্ব বাংলার অধিকাংশ লোকজন বা মোট পাকিস্তানের অধিকাংশ বেশি সংখ্যা পূর্ব পাকিস্তানিরা হলেও বিভিন্ন সময়ে সংস্কৃতিতে আঘাত এনেছে। দেশ বা পাকিস্তান গঠনের সময়ই তার কিছুদিন পরই পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশে এসে বলেছিলেন, পূর্ব পাকিস্তানে এসে বলেছিলেন উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা। তখন থেকেই বাঙালিরা তাদের সংস্কৃতিতে বড় আঘাত হিসাবে মনে করে তাদের এই বক্তব্য। তখনই কিন্তু পাকিস্তানের সেই সরকার প্রধানের বিপক্ষে ফুঁসে ওঠে তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং ভাষার বিরুদ্ধে যে পাকিস্তানের অবস্থান, তার সেই পাকিস্তানি পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিল ভাষা আন্দোলনে। এবং তারপরে এক সময় পাকিস্তান তার ভাষা নিয়ে যে অবস্থান সেখান থেকে সরে আসে। এবং যে তারপরে বাংলাদেশের এই 1952, তারপর 1956, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, এই যে পাকিস্তানি শাসক গোষ্ঠী বারবার যে বাংলাদেশের উপর নির্মম নির্যাতন, জুলুম নিপীড়ন করেছে বা অধিকার থেকে বঞ্চিত করেছে, বৈষম্য করেছে, সেই বৈষম্যের প্রতিবাদে রুখে দিয়েছিল সাধারণ মানুষ 1970 সালের নির্বাচনে, যেখানে বাঙালিরাই পুরো পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বাংলাদেশের পূর্ব পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধিকে ক্ষমতা হস্তান্তর না করেই আওয়ামী লীগ পাকিস্তানের শাসক গোষ্ঠী 25 মার্চ রাতে, কাল রাতে নিরস্ত্র বাঙালির উপর হামলা চালায়, গণহত্যা করে। এই যে তারপরেই বাঙালিরা এই দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নেয় এবং তারপরেই নতুন বাংলাদেশ বিশ্বের বুকে এক নতুন ভূখণ্ডর জন্ম নেয়। এই দিনটি প্রতি বছর সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এখানে এসে পুষ্পস্তবক জানিয়ে শ্রদ্ধা জানান এই সাভার জাতীয় স্মৃতিসৌধে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই শহীদ বেদির দিকে এগিয়ে আসছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তারপর তিনি চলে যাবার পরেই প্রধান উপদেষ্টা প্রবেশ করলেন। আমরা শুনতে পাচ্ছি সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টাকে সম্মান জানিয়ে
প্রধান উপদেষ্টার আগমনী বার্তা জানিয়ে দিয়েছেন এবং তারপরে সবাই আরেকটু নড়ে চড়ে দাঁড়িয়েছেন প্রধান উপদেষ্টাকে সম্মান জানানোর জন্য, যিনি এগিয়ে আসছেন শহীদ বেদির দিকে। জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত এই গণকবর, যেখানে 10টি গণকবর রয়েছে, যে গণকবরে শায়িত আছেন হাজার হাজার মুক্তিযোদ্ধা, বীর শহীদ, সেই বীর শহীদদের স্মরণে প্রধান উপদেষ্টা এগিয়ে আসছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। সশস্ত্র বাহিনী সম্মান গান, রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সশস্ত্র বাহিনী সম্মান গান, অস্ত্র নামাবাই, অস্ত্র নামা। প্রধান উপদেষ্টা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন। এরপর তিনি এই জাতীয় স্মৃতিসৌধে আসা বিভিন্ন কূটনীতিক দের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। বিভিন্ন দেশে বাংলাদেশে দায়িত্বরত কূটনীতিকরা এখানে এসেছেন এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বাংলাদেশের জন্মের সঙ্গে যারা, জন্মের জন্য যারা আন্দোলন করেছেন, যুদ্ধ করেছেন, সেই শহীদদের স্মরণে প্রধান উপদেষ্টা ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। এক পাশে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দলের নেতারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং আরেক পাশে দেখছি যে অন্তর্বর্তী সরকারের সদস্যরা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা এখানে উপস্থিত আছেন। এখানে আছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত
কর্মকর্তারা রয়েছেন এবং তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধান উপদেষ্টা চলে যাবার পরেই এখানে শহীদ মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্যদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এখানে ফুলের শ্রদ্ধা জানাবেন কূটনীতিকরা, ফুলের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন একে একে প্রবেশ করবে এই সাভার স্মৃতিসৌধে। সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তারপর সাধারণ মানুষ একে একে প্রবেশ করবেন, ধীর পায়ে এগিয়ে আসবেন এবং যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়েছিল এবং সেই রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়ে তারা তাদের আত্মাহুতি দিয়েছেন, তারা পরাজয় মেনে নেননি, যারা একখণ্ড ভূখণ্ডের জন্য, স্বাধিকার আদায়ের জন্য, স্বাধীনতার জন্য, মুক্তভাবে কথা বলার জন্য, স্বাধীনভাবে বাঁচার জন্য যুদ্ধ করেছিলেন, যে পাকিস্তান শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষের উপর লাঞ্ছনা বঞ্চনার একটি ইতিহাস রয়েছে দীর্ঘদিনের, যেখানে সেই সময়ের স্বৈর শাসকরা সাধারণত সে সময়ের স্বৈর শাসক নির্বাচন দিতে যে টালবাহানা করে এবং তারপর নির্বাচিত হলেও 1970 সালে নির্বাচন হলেও নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে। এই যে বাংলাদেশের মানুষ বা পূর্ব বাংলার মানুষ এই যে বঞ্চনার শিকার হয়েছে পূর্ব পাকিস্তান ক্ষমতাশালীদের কাছ থেকে, তখনই স্বাধিকার